নমস্কার। গল্পের আসরে অনন্যা চ্যানেলে আপনাকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজ শোনাব শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি ভৌতিক গল্প, ইদারায় গণ্ডগোল। গায়ে একটা মাত্র ভালো জলের ইদারা। জল যেমন পরিষ্কার তেমনি সুন্দর মিষ্টি স্বাদ, আর সে জল খেলে লোহা পর্যন্ত হজম হয়ে যায়। লোহা হজম হওয়ার কথাটা কিন্তু গল্প নয়। রামু বাজিকর সেবার গোবিন্দপুরের হাটে বাজি দেখাচ্ছিল। সে জলজ্যান্ত পেরেক খেয়ে ফেলত, আবার উগড়ে ফেলত। আসলে কি আর খেত? ছোট ছোট পেরেক মুখে নিয়ে গেলার ভান করে জিভের তলায় কি গালে হাপিস করে রেখে দিত। তা রামুর আর সেদিন নেই। বয়স হয়েছে, দাঁত কিছু পড়েছে, কিছু নড়ছে। কয়েকটা দাঁত শহর থেকে বাঁধিয়ে এনেছে। তো সেই পড়া নড়া আর বাঁধানো দাঁতে তার মুখের ভিতর এখন বিস্তর ঠোকাঠুকি, গন্ডগোল। কোনো দাঁতের সঙ্গে কোনো দাঁতের বনে না। খাওয়ার সময় মাংসের হাড় মনে করে নিজের বাঁধানো দাঁতও চিবিয়ে খেয়ে ফেলেছিল রামু। সে অন্য ঘটনা, থাকবে। কিন্তু এইরকম গন্ডগোলের মুখ নিয়ে পেরেক খেতে গিয়ে ভারী মুশকিলে পড়ে গেল সেবারে। পেরেক মুখে নিয়ে অভ্যেস মতো এক গ্লাস জল খেয়ে সে বক্তৃতা করছে। পেরেক তো পেরেক, ইচ্ছে করলে হাওড়ার বীজও খেয়ে নিতে পারি। সেবার গিয়েছিলাম খাবো বলে, সরকার টের পেয়ে আমাকে ধরে জেলে পোড়ার উপক্রম, তাই পালিয়ে বাঁচি। বক্তৃতা করার পর সে আবার যথানিয়মে ওয়াক তুলে ওগড়াতে গিয়ে দেখে পেরেক মুখে নেই একটাও। বেবাক জিভের তলা দিয়ে আর গালের ফাঁক থেকে সাপ হয়ে জলের সঙ্গে পেট এসে দিয়েছে। টের পেয়েই রামু ভয় খেয়ে চোখ কপালে তুলে যায় আর কি। পেটের মধ্যে ৮-১০টা পেরেক, সোজা কথা তো নয়। আধ ঘন্টার মধ্যে পেটে ব্যথা, মুখে ক্যাঁচলা। ডাক্তার কবিরাজ এসে দেখে বলল, অন্ত্রে ফুটো, পাকস্থলিতে ছেঁদা, খাদ্যনালী লিক, ফুসফুস ফুটো হয়ে বেলুনের মতো হাওয়া বেরিয়ে যাচ্ছে, আশা নেই। সে সময় একজন লোক বুদ্ধি করে বলল, পুরনো ইদারার জল খাওয়াও। ঘটিভর সেই জল খেয়ে রামু আধ ঘন্টা খানেকের মধ্যে গা ঝাড়া দিয়ে উঠল। শেষ পর্যন্ত দেখা গেল সত্যি লোহা হজম হয়ে গেছে। ইদারার জলের খ্যাতি এমনিতেই ছিল, এই ঘটনার পর আরো বাড়ল। বলতে কি, গোবিন্দপুরের লোকের এই ইদারার জল খেয়ে কোনো ব্যায়াম হয় না। কিন্তু ইদানিং একটা বড় মুশকিল দেখা দিয়েছে। ইদারার বালতি বা ঘটি নামালে দড়ি ছিঁড়ে যায়। দড়ি যে সবসময় ছেড়ে তাও নয়। অনেক সময় দেখা যায় বালতির হাতল থেকে দড়ির গিঁট কে যেন সযত্নে খুলে নিয়েছে। কিছুতেই জল তোলা যায় না। যতবার দড়ি বাঁধা বালতি নামানো হয় ততবারই এক ব্যাপার। গায়ের লোকেরা বুড়ো পুরুত মশাইয়ের কাছে গিয়ে পড়ল, ও ঠাকুরমশাই, বিহিত করুন। ঠাকুরমশাই মাথায় হাত দিয়ে বসেছিলেন। দুঃখের সঙ্গে বললেন, ভাড়া, দড়ি তো দড়ি, আমি লোহার শেকলে বেঁধে বালতি নামালাম তো সেটাও ছিঁড়ে গেল। তার উপর দেখি জলের মধ্যে সব হুলুস্থুলু কাণ্ড হয়েছে। দেখেছ কখনো ইদারার জলে সমুদ্রের মতো ঢেউ ওঠে? কাল সন্ধ্যাবেলায় দেখলাম নিজের চোখে। বলি, ও ইদারার জল খেয়ে আর কাজ নেই। 5টা গ্রাম নিয়ে হরিহর রায়ের জমিদারি। রায়মশাই বড় ভালো মানুষ, ধর্মভীরু, নিরীহ, লোকের দুঃখও বোঝেন। গোবিন্দপুর গায়ের লোকেরা তার দরবারে গিয়ে হাজির। রায়মশাই কাছারি ঘরে বসে আছেন, ফর্সা নাদুস নুদুস চেহারা। নায়েবমশাইয়ের সামনে গিয়ে মাথা চুলকে বললেন, আগে গোবিন্দপুরের লোকেরা সব এসছে দরবার করতে। রায়মশাই মানুষটা নিরীহ হলেও হাঁক ডাক বাঘের মতো। রেগে গেলে তার ধারে কাছে কেউ আসতে পারে না। গোবিন্দপুর গায়ের লোকেদের ওপর তিনি মোটেই খুশি ছিলেন না। তার সেজ ছেলের বিয়ের সময়
অন্যান্য গায়ের প্রজারা যখন চাঁদা তুলে মোহর বা গয়না উপহার দিয়েছিল, তখন এই গোবিন্দপুরের নচ্ছার লোকেরা একটা দুধেল গাই দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে এসে একগাল হেসে নতুন বউয়ের হাতে সেই গরু বাঁধা দড়ির একটা প্রান্ত তুলে দিয়েছিল। সেই থেকেই রায়মশাইয়ের রাগ। গরুটা যে খারাপ তা নয়, রায়মশাইয়ের গোয়ালে এখন সেটি সবচেয়ে ভালো গরু। দুবেলায় 7 সের দুধ দেয় রোজ। বটের আঠার মতো ঘন আর মিষ্টি সেই দুধের তুলনা হয় না। কিন্তু বিয়ের আসরে গরু এনে হাজির করায় চারদিকে সে কি ছিচ্ছিকার। আজও সে কথা ভাবলে রায়মশাই লজ্জায় অধোবোধন হন, আবার রাগে রক্তবর্ণ হয়ে ওঠেন। সেই গোবিন্দপুরের লোকেরা দরবার করতে এসেছে শুনে রায়মশাই রাগে হুঙ্কার দিয়ে বললেন, কি চায় ওরা? সেই হুঙ্কারে নায়েব মশাই 3 হাত পিছিয়ে গেলেন। প্রজারা আঁতকে উঠে ঘামতে লাগলেন। স্বয়ং রায়মশাই নিজের কোমরের কষি পর্যন্ত আলগা হয়ে গেল। গোবিন্দপুরের মাতব্বর লোক হলেন পুরুত চক্রবর্তী মশাই। তার গালে সবসময় আস্ত একটা হত্যকি থাকে, আজও ছিল। কিন্তু জমিদার মশাইয়ের হুঙ্কার শুনে একটু ভিমড়ি খেয়ে ঢোক গিলে সামলে ওঠার পর হঠাৎ তেল পেলেন মুখে হত্যকিটা নেই। বুঝতে পারলেন চমকানোর সময় সেটা গলায় চলে গিয়েছে, ঢোক গেলার সময় গিলে ফেলেছেন। আস্ত হত্যকিটা পেটে হজম হবে কিনা কে জানে। একটা সময় ছিল পেটে জাহাজ ঢুকে গেলেও চিন্তা ছিল না। গায়ে ফিরে পুরনো ইদারার 1 ঘটি জল ঢকঢক করে গিলে ফেললেই জাহাজ ঝাঁঝা। বামুন ভোজনের নেমন্তন্নে গিয়ে সেবার সোনার গায়ে 2 বালতি মাছের মুড়ো দিয়ে রাধা ভাজা সোনা মুগের ডাল খেয়েছিলেন। আর একবার সদীপিসের শ্রাদ্ধে ফলারের নেমন্তন্নে 2টো আস্ত প্রমাণ সাইজের কাঁঠাল, 1 অন্নপ্রাশনে 1.5 খানা পাঁঠার মাংস, জমিদার মশাইয়ের সেজ ছেলের বিয়েতে 80 টুকরো পোনা মাছ, 2 হাঁড়ি দই আর 2 সের রসগোল্লা। গোবিন্দপুরের লোকেরা এমনিতেই খাইয়ে, তারা যেখানে যায় সেখানকার সবকিছু খেয়ে প্রায় দুর্ভিক্ষ বাদিয়ে দিয়ে আসে। সেই গোবিন্দপুরের ভোজনপ্রিয় লোকেদের মধ্যে চক্রবর্তী মশাই হলেন চ্যাম্পিয়ন। তবে এসব খাওয়া দাওয়ার পিছনে আছে পুরনো ইদারার স্বাস্থ্যকর জল। খেয়ে এসে জল খাও, পেট খিদে ডাকাডাকি করতে থাকবে। সেই ইদারা নিয়েই বখেরা। চক্রবর্তী মশাই হস্তকি গিলে ফেলে ভারী দুশ্চিন্তায় পড়লেন। হত্যকি এমনিতে বড় ভালো জিনিস, কিন্তু আস্ত হত্যকি পেটে গেলে হজম হবে কিনা সেটাই প্রশ্ন। পুরনো ইদারার জল পাওয়া গেলে এসব নিয়ে চিন্তা করার প্রশ্নই ছিল না। চক্রবর্তী মশাই করজোরে দাঁড়িয়ে বললেন, রাজামশাই, আমাদের গোবিন্দপুর গাঁয়ের পুরনো ইদারার জল বড় বিখ্যাত। এতকাল সেই জল খেয়ে কোনো রোগবালাই আমাদের গায়ে ঢুকতে দেয়নি। কিন্তু বড়ই দুঃখের কথা, ইদারার জল আর আমরা তুলতে পারছি না। রায়মশাই একটু শ্লেষের হাসি হেসে বললেন, হবে না, তাপের প্রায়শ্চিত্ত। আমার ছেলের বিয়েতে যে বড় গরু দিয়ে আমাকে অপমান করেছিলে। চক্রবর্তী মশাই জিভ কেটে বললেন, ছি ছি, আপনাকে অপমান? রাজামশাই, সেরম চিন্তা আমাদের মরণকালেও হবে না। তাছাড়া ব্রাহ্মণকে গোদান করলে পাপ হয় বলে কোনো শাস্তি নেই। গোদান মহাপুণ্য কর্ম। রায়মশাইয়ের নতুন সভাপণ্ডিত কেশব ভট্টাচার্য মাথা নেড়ে বললেন, কূট প্রশ্ন, কিন্তু কথাটা আপতগ্রাহ্য। রায়মশাই একটু নরম হয়ে বললেন, ইদারার কথা আমিও শুনেছি। সেবার আমার অগ্নিমানদের সময় গোবিন্দপুর থেকে পুরনো ইদারার জল আনিয়ে আমাকে খাওয়ানো হয়, খুব উপকার পেয়েছিলাম। তা সে ইদারা কি শুকিয়ে গেছে? চক্রবর্তী মশাই ট্যাঙ্ক থেকে আরেকটা হর্তুকি বের করে লুকিয়ে মুখে ফেলে বললেন, আগে না, তাতে এখনো কাক চক্ষু জল টলটল করছে, কিন্তু সে জল হাতের কাছে থেকেও আমাদের নাগালের বাইরে। দড়ি বেঁধে ঘটি বালতি যাই নামানো হয় তা আর ওঠানো যায় না। দড়ি যেন কে কেটে নেয়, ছিঁড়ে নেয়। লোহার শিকলও কেটে দিয়েছে। রক্তচক্ষে রায়মশাই হুঙ্কার দিলেন, কার এত সাহস? এবার হুঙ্কার শুনে গোবিন্দপুরের লোকেরা খুশিই হলো, নড়ে চড়ে বসলো। মাথার ওপর জমিদার বাহাদুর থাকতে ইদারার জল বেহাত হবে, এই কেমন কথা? ঠাকুরমশাই বললেন, আগে মানুষের কাজ নয়,
এত বুকের পাটা কারো নেই। গোবিন্দপুরের লেঠেলদের কে না চেনে। গোদের ওপর বিস্ফোরার মতো মাথার ওপর আপনিও রয়েছেন। লেঠেলদের এলেমে না কুলোলে আপনি শাসন করবেন, কিন্তু এ কাজ যারা করেছেন তারা মানুষ নন, অশরীরী। গোদের ওপর বিস্ফোরার উপমা শুনে একটু রেগে উঠতে যাচ্ছিলেন, কিন্তু অশরীরীর কথা শুনে মুহূর্তের মধ্যেই হাত চাপা দিয়ে কানে তিনি ডুকরে উঠলেন, ওরে বলিস না রে, বলিস না। সবাই তাজ্জব। নায়েব মশাই রোষ কষায়িত লোচনে গোবিন্দপুরের প্রজাদের দিকে চেয়ে বললেন, মুখ সামলে কথা বলো। চক্রবর্তী মশাই ভয়ের চোটে দ্বিতীয় হত্যুকিটাও গিলে ফেলতে ফেলতে অতি কষ্টে সামাল দিলেন। রায়মশায়ের বড় ভূতের ভয়। পারতপক্ষে তিনি ওনা মুখেও আনেন না, শোনেনও না, কিন্তু কৌতূহলের তো শেষ নেই। খানিকক্ষণ কান হাতে চেপে রেখে খুব আস্তে একটু চাপা খুলে বললেন, কি যেন বলছিলি? চক্রবর্তী মশাই উৎসাহ পেয়ে বললেন, আগে সে এক অশরীরীর কাণ্ড। বলিস না, খবরদার বলবি না, বলবি না বলছি। রায়বাবু আবার কানে হাত চাপা দেন। চক্রবর্তী মশাই বোকার মতো চারদিকে চান। সবাই ওর মুখে চাওয়াচাই করে। নায়েব মশাই চোখ বলে একটা প্রচন্ড ধমক মানেন। একটু বাদে রায়বাবু আবার কান থেকে হাতটা একটু সরিয়ে বলেন, ইঁদারার জলে কি যেন? চক্রবর্তী মশাই এবার একটু ভয় ভয় বলেন, আগে এসে এক সাংঘাতিক ভুতুড়ে ব্যাপার। চুপ করো, চুপ করো, রাম 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 বলে আবার কানে হাত। খানিক পরে আবার তিনি বড় বড় চোখ করে চেয়ে বলেন, রেখে রেখে বল। আগে বালতি ঘটি সব দড়ির তেনারাই কেটে নেন, শিকল পর্যন্ত ছিঁড়ে দেন। তাছাড়া ইঁদারার মধ্যে হাওয়া বয় না, বাতাস দেয় না, তবু তাল গাছের মতো ঢেউ দেয়, জল হিলহিল করে কাঁপে। বাবা রে বলে রায়বাবু চোখ বুজে ফেললেন। ক্রমে ক্রমে অবশ্য সবটাই রায়বাবু শুনলেন। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, দিনটাই মাটি করলি তোরা। নায়েব মশাই, আজ রাতে আমার শোবার ঘরে 4 জন দারোয়ান মোতায়েন রাখবেন। জি আগে। গোবিন্দপুরের প্রজারা হাত জোড় করে বললেন, হুজুর আপনার তো ব্যবস্থা দারোয়ান দিয়ে করালেন, এবার আমাদের একটা বিধি ব্যবস্থা করুন। এদারা বুঝিয়ে ফেলগে, ও আর রাখা ঠিক নয়। দরকার হলে আমি এদারা বোঝানোর জন্য গাড়ি করে ভালো মাটি পাঠিয়ে দেবো খন। তখন শুধু গোবিন্দপুরের প্রজারাই নয়, কাছারি ঘরের সব প্রজাই হাহা করে উঠে বলে, তা হয় না হুজুর, সেই ইঁদারের জল আমাদের কাছে ধনন্তরী। তাছাড়া জল তো নষ্ট হয়নি, পোকাও লাগেনি, কয়েকটা ভূত। রায়বাবু হুঙ্কার দিলেন, চুপ, ওনা মুখে আনবি না তোরা, মাটিতে পুঁতে ফেলবো একেবারে। সবাই চুপ মেরে যায়। রায়বাবু বেজার মুখে কিছুক্ষণ ভেবে ভট্টাচার্য মশাইয়ের দিকে চেয়ে বলেন, এ তো লেঠেলদের কর্ম নয়, একবার যাবেন নাকি সেখানে? রায়মশাইয়ের আগের সভাপণ্ডিত মুকুন্দ শর্মা 100 বছর পার করে এখনো বেঁচে আছেন, তবে একটু অথর্ব হয়ে পড়েছেন। ভারী ভুলো মন আর দিনরাত খাই খাই, তাকে দিয়ে কাজ হয় না। তাই নতুন সভাপণ্ডিত দেখা হয়েছে কেশব ভট্টাচার্যকে। কেশব এই অঞ্চলের লোক নন, কাশী থেকে রায়মশাই তাকে আনিয়েছিলেন। তার ক্ষমতা বা পাণ্ডিত্য কতদূর তার পরীক্ষা এখনো হয়নি, তবে লোকটিকে দেখলে শ্রদ্ধা হয়। চেহারাখানা বিশাল তো বটেই, গায়ের বর্ণের উজ্জ্বলতা সেও বেশি কথা কিছু নয়, তবে মুখের দিকে চাইলে বোঝা যায় চেহারায় চেয়েও বেশি এর কিছু আছে, সেটা হলো চরিত্র। জমিদারের কথা শুনে কেশব একটু হাসলেন। পরদিন সকালেই গাড়ি চেপে কেশব রওনা হলেন গোবিন্দপুর। পিছনে পায়ে হেঁটে গোবিন্দপুরে 102 লোক। দুপুর পেরিয়ে গায়ে ঢুকে কেশব মোড়লের বাড়িতে একটু বিশ্রাম করে ইঁদারার দিকে রওনা হলেন। সঙ্গে গোবিন্দপুর আর তার আশেপাশের গায়ের হাজার হাজার লোক। ভারী সুন্দর একটা জায়গায় ইঁদারাটি খোঁড়া হয়েছিল। চারদিকে কলকে ফুল আর ঝুমকো জবার কুঞ্জবন। একটা বিশাল পিপুল গাছ ছায়া দিচ্ছে। ইঁদারার চারধারে বড় বড় ঘাসের বন, পাখি ডাকছে,
প্রজাপতি উঠছে। কেশব আস্তে আস্তে ইঁদারার ধারে এসে দাঁড়ালেন, মুখখানা গম্ভীর। সামান্য ঝুঁকে জলের দিকে চাইলেন। সত্যি কাকচক্ষু জল, টলটল করছে। কেশব আস্তে করে বললেন, কে আছিস? উঠে আয়, নইলে থুতু ফেলবো। এই কথায় কি হলো কে জানে, ইঁদারার মধ্যে হঠাৎ হুলুস্থুলু পড়ে গেল। প্রকাণ্ড প্রকাণ্ড ঢেউ দিয়ে জল একেবারে ইঁদারার কানা পর্যন্ত উঠে আসতে লাগলো, সেই সঙ্গে বো বো বাতাসের শব্দ। লোকজন এই কাণ্ড দেখে দৌড়ে পালাচ্ছে। শুধু চক্রবর্তী মশাই ভয়ে কাঁপতে কাঁপতেও একটু দূরে দাঁড়িয়ে আছেন। থুতু ফেলবেন না, থুতু ফেলবেন না বলতে বলতে ইঁদারা থেকে শয়ে শয়ে ভূত বেরোতে থাকে। চেহারা দেখে ভড়কাবার কিছু নেই, রোগা লিকলিকে কালো কালো সব চেহারা, তাও রক্ত মাংসের নয়, ধোঁয়াটে জিনিস দিয়ে তৈরি। সব কটার গা ভিজে সপ সপ করছে, চুল বেয়ে জল পড়ছে। কেশব তাদের দিকে চেয়ে গম্ভীর হয়ে বললেন, ঢুকেছিলি কেন এখানে? আগে ভূতের সংখ্যা বড়ই কমে যাচ্ছে, এই ইঁদারার জল খেয়ে এ তলাটে লোকের রোগ বালাই নেই। 100-150 বছর হেসে খেলে বাঁচে, না মরলে ভূত হবে কেমন করে? তাই ভাবলুম ইঁদারাটা দখল করে থাকি বলে ভূতেরা মাথা চুলকায়। কেশব বললেন, অতি কূট প্রশ্ন, কিন্তু কথাটা আপাতগ্রাহ্য। ভূতেরা আশকারা পেয়ে বলে, ওই যে চক্রবর্তী মশাই দাঁড়িয়ে আছেন, ওরই বয়স 120 বছর, বিশ্বাস না হয় ওকে জিজ্ঞেস করুন। কেশব অবাক চোখে চক্রবর্তীর দিকে তাকিয়ে বলেন, বলে কি এটা মশাই, সত্যি নাকি? এক হাতে ধরা বইতে অন্য হাতের আঙুলে গায়ত্রী জপ করে রেখে চক্রবর্তী আমতা আমতা করে বললেন, ঠিক স্মরণ নেই। কূট প্রশ্ন, কিন্তু আপাতগ্রাহ্য। কেশব বললেন। ঠিক এই সময় চক্রবর্তীর মাথায়ও ভারী কূট একটা কথা এলো। তিনি ফস করে বললেন, ভূতেরা কি মরে? কেশব চিন্তিতভাবে বললেন, সেটাও কূট প্রশ্ন। চক্রবর্তী সঙ্গে সঙ্গে বললেন, কিন্তু আপাতগ্রাহ্য। ভূত যদি নাই মরে তবে সেটা ভালো দেখায় না। স্বয়ং মাইকেলও বলে গেছেন, জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে। ভূতেরা কাউমাও করে বলে উঠলেন, তা সে আমরা কি করব? আমাদের হার্ট ফেল হয় না, ম্যালেরিয়া, ওলা ওঠা, সন্ন্যাস কোনো রোগ হয় না, তাহলে মরবো কিসে? দোষটা কি আমাদের? চক্রবর্তী সাহসে ভর করে বলেন, তাহলে দোষ তো আমাদেরও নয় বাবা সকল। কেশব বললেন, অতি ক্রূট প্রশ্ন। চক্রবর্তী বলে উঠলেন, কিন্তু আপাতগ্রাহ্য। 100-5 ছন্ন ছাড়া বিদ্ঘুটে ভেজা ভূত চারদিকে দাঁড়িয়ে খুব উৎকণ্ঠার সঙ্গে কেশবের দিকে তাকিয়ে আছে। কি রায় দেন কেশব? একটা বুড়ো ভূত কেঁদে উঠে বলল, ঠাকুর মশাই, জলে ভেজানো ভাত যেমন পান্তা ভাত, তেমনি দিনরাত জলের মধ্যে থেকে থেকে আমরা পান্তা ভূত হয়ে গেছি। ভূতের সংখ্যা বাড়ানোর জন্য এত কষ্ট করলুম, সে কষ্ট বৃথা যেতে দেবেন না। এও অতিকূট প্রশ্ন, কেশব বললেন। চক্রবর্তী মশাই এবার আর আপাতগ্রাহ্য করলেন না, সাহসে ভর করে বললেন, তাহলে ভূতেরও মৃত্যুর নিদান থাকা চাই, না যদি হয় তবে আমিও ইঁদারার মধ্যে থুতু ফেলবো। আর তারই বাকি দরকার, এক্ষুনি আমি সব ভূত বাবা সকলের গায়েই থুতু ফেলছি। চক্রবর্তী মশাই বুঝে গেছেন থুতুকে ভূতদের ভারী ভয়। বলার সঙ্গে সঙ্গে ভূতেরা আঁতকে উঠে 10 হাত পিছিয়ে চেঁচাতে থাকে, থুতু ফেলবেন না, থুতু ফেলবেন না, থুতু দেবেন না। কেশব চক্রবর্তী মশাইকে এক হাতে ঠেকিয়ে রেখে ভূতেদের দিকে ফিরে বললেন, চক্রবর্তী মশাই যে ক্রূট প্রশ্ন তুলেছেন তা আপাতগ্রাহ্যও বটে, আবার তোমাদের কথাও ফেলনা নয়, কিন্তু যুক্তি প্রয়োগ করলে দেখা যায় যে ভূত কখনো মরে না, সুতরাং ভূত খরচ হয় না, কেবল জমা হয়। অন্যদিকে মানুষ 200 বছর বাঁচলেও একদিন মরে, সুতরাং মানুষ খরচ হয়, তাই তোমাদের যুক্তি টেকে না। ভূতেরা কাউমাউ করে বলতে থাকে, আগে অনেক কষ্ট করেছি। কেশব বিরস্বরে বলে, তা হয় না, ঘটি বাটি যা সব কুয়োর জলে ডুবেছে সমস্ত তুলে দাও, তারপর ইঁদারা ছাড়ো, নইলে চক্রবর্তী মশাই আর আমি দুজনে মিলে থু। আর বলতে হলো না,
ঝপাঝপ ভূতেরা ইঁদারার মধ্যে লাফিয়ে নেমে ঠন ঠন ঘটি বালতি তুলতে লাগলো। মুহূর্তের মধ্যে ঘটি বালতির পাহাড় জমে গেল ইঁদারার চারপাশে। পুরনো ইঁদারায় এরপর আর ভূতের আস্তানা রইল না। ভেজা ভূতেরা গোবিন্দপুরের মাঠে রোদে পড়ে থেকে কদিন ধরে গায়ের জল শুকিয়ে নিল। শুকিয়ে আরও চিমড়ে মেরে গেল। এত রোগা হয়ে গেল যে গায়ের ছেলেপুলেরাও আর তাদের দেখে ভয় পেত না। নমস্কার। এতক্ষণ শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প ইঁদারায় গন্ডগোল। এরকম অনেক গল্প শুনতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটিকে। খুব শিগগিরই আসছি নতুন একটি গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন ও ভালো রাখুন। নমস্কার।